প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক জীবন পলাশ কথার একটা বিশেষ পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা আমার মূল পরিকল্পনায় ছিল না, কিন্তু যেহেতু 7ই নভেম্বর সামনে চলেই এলো এবং কর্নেল তাহেরের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে, এই কারণে কর্নেল তাহের ও 7ই নভেম্বর প্রসঙ্গে আমি একটা বিশেষ পর্ব করার পরিকল্পনা করি এবং সেই অনুযায়ী আপনাদের সামনে আবার হাজির হলাম। তো যথারীতি আমার লিখিত নোটস আছে, সেটা হচ্ছে যে আমি করে থাকি যাতে কোনো পয়েন্ট আমি ভুলে না যাই এবং তাড়াতাড়ি যাতে পর্বটি শেষ করা যায়। তা আমি অন্য কোনো ভূমিকা না দিয়ে সরাসরি মূল পর্বে চলে আসি। এটা মূলত আমি প্রথমেই বলে রাখি, কর্নেল তাহেরের প্রতি শ্রদ্ধা জানানো এই পর্বের যে আনুষ্ঠানিকতা, তার মূল লক্ষ্য। কর্নেল তাহের যে রাজনীতি বা রাজনৈতিক দল করতেন, একই দল আমিও করেছি। তাছাড়া কর্নেল তাহের সংসদ যুক্তরাজ্য শাখার প্রধান বা আহ্বায়ক বা সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন একটা দায়িত্ব পালন করেছি এবং সেই সময়কালীন বছরে অন্তত 2টি অনুষ্ঠান আমি করার চেষ্টা করেছি আমার অন্যান্য সহযোদ্ধারা সহ। একটি হচ্ছে 7ই নভেম্বর, অন্যটি হচ্ছে 21শে জুলাই। যাক, আজকে আমি বলবো কেন কর্নেল তাহের আমার পরম শ্রদ্ধার একজন মানুষ। প্রথমেই বলে রাখি, কর্নেল তাহের ছিলেন আমাদের সমাজের সেই মানুষদের একজন যাদের ইংরেজিতে একটা কথা আছে, আউট অফ দ্য বক্স, সেই গোত্রের একজন। এবং আমি মনে করি খুব মোটা দাগে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, কমরেড মোজাফফর আহমেদ, শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং কর্নেল তাহের, বিপ্লবী কর্নেল তাহের বলা যায় তাকে অনায়াসেই, তারা সেই আউট অফ দ্য বক্স যে গোত্র, তার অন্যতম হচ্ছে যে অন্তর্ভুক্ত এবং অন্যতম পুরুষ। তো বাঙালি জীবনে কর্নেল তাহেরের আমি বলবো তার যে অস্তিত্ব, তার যে এবং কর্মকাণ্ড, তার যে স্বপ্ন, এই সব কিছু মানে একটা অবিস্মরণীয় একটা ঘটনা। তার ব্যাপারে অনেকেই ইতিমধ্যে আপনারা জানেন। কর্নেল তাহের বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল একজন অফিসার ছিলেন, চৌকস অফিসার বলা হয়, সেটা স্বাধীনতার পূর্বেই। এবং তিনি আমেরিকায় কমান্ডো ট্রেনিং করেছিলেন। সেবা প্রকাশনীর হেল কমান্ডো একটা বই আছে, মেজর আনোয়ার হোসেনের লেখা। সেই বইটি পড়লে আপনারা কর্নেল তাহেরের যে কমান্ডো সত্তা এবং যুক্তরাষ্ট্রে তার যে ট্রেনিং হয়েছিল সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন, মানে অবিশ্বাস্য। তো তিনি রাজনৈতিকভাবে সচেতন এবং দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন এবং মুক্তিযুদ্ধের আগেই তিনি প্রচণ্ডভাবে রাজনীতি সচেতন এবং দেশপ্রেমিক সত্তা তার খুব জীবন্ত থাকে। এবং মুক্তিযুদ্ধকালীন একদম শুরুতেই তিনি কিন্তু পাকিস্তানে ছিলেন, সেখান থেকে তিনি পালিয়ে এসেছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্যে। অনেকেই মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে চলে গিয়েছিল মুক্তিযুদ্ধ যাতে না করতে হয়, আর কর্নেল তাহের পালিয়ে এসছিলেন শত্রু শিবির থেকে যাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেন এবং নেতৃত্ব দিতে পারেন। এবং বিশ্বাস করেন আপনারা, আমি আমার এই একান্ত অনুভূতি লুকাবো না, বরঞ্চ এই পরিসরে প্রকাশ করব। কর্নেল তাহেরের এই যে পাকিস্তান থেকে পালিয়ে আসা, তার যে বৃত্তান্ত, সেটা যখন আমি পড়েছিলাম তখন আমার কাছে আর কিছুই না, চলচ্চিত্রের একজন দর্শক হিসাবে মনে হয়েছিল এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা চলচ্চিত্র হতে পারত। শুধু সেই পর্বটি, তিনি যে পাকিস্তান থেকে কিভাবে তিনি পালিয়ে এসছিলেন মুক্তিযুদ্ধ করার জন্যে, আমার গা শিহরিত হয়ে যায় সেই কথা চিন্তা করলে। যাই হোক, মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং সম্মুখ যুদ্ধে তিনি কিন্তু পাও হারান। এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এরকম আর একটা পরিবার আমরা খুঁজে পাবো না কর্নেল তাহেরের মতো, যেই পরিবারের সবগুলো পরিণত ভাই
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বীরত্বের সাথে এবং প্রায়শই সম্মুখ সমরে। তো কর্নেল তাহেরের মুক্তিযুদ্ধের এই যোগদান ব্যাপারে একটা কথা শুধু আমি বলবো যে এটা ছিল খুবই সচেতন, এবং তার মুক্তিযুদ্ধ পূর্ব অবস্থায়ও তিনি কিন্তু বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছিলেন, এবং এটা অনেক জায়গায় লেখা হয়েছে। এবং আমিও বলবো, বাংলাদেশের অনেক রাজনীতিবিদরাও যখন স্বপ্ন দেখছেন না যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হবে, বরঞ্চ ভাবছেন পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যেই কিভাবে বাংলাদেশের সমস্যার সমাধান করা যায়, সেই সময় কর্নেল তাহের কিন্তু আর পাকিস্তান রাষ্ট্র কাঠামোর অধীন আর কিন্তু তার বোধ নেই, তার সত্তা নেই। তিনি কিন্তু সেই রাষ্ট্র কাঠামো ভেঙে কিভাবে সেই স্বাধীনতা অর্জন করা যায়, সেই স্বাধীনতা ছিনিয়ে নেওয়া যায়, সেই চিন্তা করছেন। কিন্তু দেশ স্বাধীন হবার পর, আমি খুব সংক্ষেপে বলছি, দেশ স্বাধীন হবার পর তিনি হতাশ হন, কারণ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে কাঙ্ক্ষিত সরকার বা রাষ্ট্র কাঠামো বা জনপ্রশাসন গঠিত হওয়ার কথা ছিল, সেটা মুক্তিযুদ্ধের ঠিক পরিপূরক হয়নি, এবং মুক্তিযুদ্ধ বিযুক্ত অনেক শক্তি এবং ব্যক্তিবর্গ এসে শেখ মুজিবের কে ঘেরাও করেন, এবং আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধকালীন সবচাইতে নিষ্ক্রিয় যে অংশটা, সেটা মুক্তিযুদ্ধের পরে সবচাইতে সক্রিয় হয়ে ওঠে, এবং তারাই রাষ্ট্র কাঠামো পরিচালনার দেখা যায় মূল দায়িত্বগুলো পান। এবং এরকম একটা পরিস্থিতিতে কর্নেল তাহেরও কিন্তু হতাশ হন। কিন্তু তার তো সেই স্বপ্ন রয়ে গেছে, মুক্তিযুদ্ধকে বাস্তবায়ন করতে হবে। তখন তিনি কিন্তু জাসদের সাথে কথা বলেন, তিনি সিরাজ শিকদারের সাথেও কথা বলেছিলেন, কিন্তু তখন পর্যন্ত তিনি কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলে যোগদান করেননি। তিনি মার্ক্সবাদ অধ্যয়ন করেছেন, তিনি সমাজতন্ত্র সম্পর্কে জেনেছেন, তিনি বিশ্বের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যে অধ্যয়ন সেগুলো তখন করেছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলে তিনি যোগদান করেননি। কিন্তু মুক্তিযুদ্ধ উত্তর তিনি কিন্তু যোগদান করেন, এবং তার আগে তিনি বিভিন্ন জনের সাথে কিন্তু কথা বলেন যে কারা যোগ্য, কাদের সাথে তিনি যুক্ত হতে পারেন, কাদের সাথে যুক্ত হয়ে তিনি তার স্বপ্নের বাস্তবায়ন করতে পারেন। তো সেটার অংশ হিসাবে জাসদের সাথে তিনি রীতিমতো বিভিন্ন বৈঠকে লিপ্ত হন, এবং 31শে জানুয়ারি 1972 খ্রিস্টাব্দের যে জাসদের জন্ম হয়, সেই জাসদের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি কিন্তু কর্নেল তাহের ছিলেন। যদিও কর্নেল তাহেরের নাম তখন ঘোষণা করা হয়নি, সহসভাপতি পদের একটি নাম গোপন রাখা হয়, কিন্তু সেই গোপন ব্যক্তিটিই হচ্ছে কর্নেল তাহের। কারণ তিনি চাচ্ছিলেন যে মুক্তিযুদ্ধের যে স্বপ্নটা যেটা বাস্তবায়ন হচ্ছে না তিনি দেখছেন, সেটা বাস্তবায়ন করার জন্যে। তো সেই সময় আবার সেনাবাহিনীর অভ্যন্তরে বিপ্লবী সৈনিক সংস্থাও কিন্তু তিনি আস্তে আস্তে গড়ে তোলেন, এবং আমি 72 থেকে 75 পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুধু বলবো কর্নেল তাহেরের। সেটা হচ্ছে তিনি বঙ্গবন্ধুকে একটা চিঠি কিন্তু দিয়েছিলেন এবং সাবধান করেছিলেন যে ষড়যন্ত্র চলছে, তিনি টের পেয়েছিলেন, এবং তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন, এবং সেই সময় আর অন্য কোথাও না হোক কুমিল্লা ক্যান্টনমেন্টে কিন্তু তিনি এই যে কমিউন যে অনেকটা বা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে যৌথ খামার, সেটার তিনি প্রয়োগ কিন্তু ঘটাতে থাকেন, এবং তার ক্যান্টনমেন্টের নাম ছিল যে চাষা ক্যান্টনমেন্ট, মানে তিনি সবাইকে সৈনিকদেরকে চাষাবাদে উদ্বুদ্ধ করেন, আনারস চাষ করেন, এবং তার ক্ষুদ্র পরিসরেও একটা স্বপ্নমান মানুষ যা করে, যে বৃহত্তর পরিসরে না পারলেও ক্ষুদ্র পরিসরে সে তার স্বপ্নের বাস্তবায়ন করে, কর্নেল তাহের কুমিল্লা ক্যান্টনমেন্টে সেটা কিন্তু করেছিলেন। এবং সেই সময়ই তিনি টের পেয়েছিলেন যে মুক্তিযুদ্ধ বিযুক্ত শক্তি, পাকিস্তানপন্থী শক্তি এবং দক্ষিণপন্থী শক্তি হচ্ছে যে আবার এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, এবং পাকিস্তানের তো অবশেষ রয়ে গেছিল
ইত্যাদি। তো সেই সব বিষয়ে তিনি কিন্তু স্পষ্ট একটা চিঠি দেন এবং সম্ভবত তার পদত্যাগপত্রেই, যেটাতে স্পষ্ট এখনও যদি সেটা বিশ্লেষণ করা হয় দেখা যাবে যে ৭৫-এ যা ঘটতে যাচ্ছে কর্নেল তাহের সেই চিঠিতে বঙ্গবন্ধুকে কিন্তু সেই ইঙ্গিত দেন, সেই ষড়যন্ত্রের কথা। তো তারপরে এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য বিষয়। আরেকটা হচ্ছে বিচিত্রাতে তিনি লেখালেখি করতেন সেই সময়, এবং তার একটি লেখা আছে সোনার বাংলা গড়তে হলে। এই লেখাটি যখন আমি পড়েছি আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই দেশটার টোটাল যে একটা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নটা কিভাবে হতে পারে একটা সমগ্র রূপরেখা সেখানে আছে, এবং অবকাঠামোগত উন্নয়ন। এটা আমি বলবো কর্নেল তাহের সংসদের ওয়েবসাইটে আপনারা পাবেন লেখাটি, সোনার বাংলা গড়তে হলে। মানে এটা এখনও প্রাসঙ্গিক, এবং কিভাবে নদীমাতৃক বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হলো পরবর্তীতে, সেটাও হচ্ছে যে খুব দুঃখজনক অধ্যায়। কিন্তু সেই লেখাটিও যদি নির্দেশনা হিসাবে ফলো করা হতো বাংলাদেশ একটা চমৎকার দেশ হতে পারত। এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা ঘটনা এবং লেখা সেই সময়ে। এবং কর্নেল তাহের কিন্তু সেনাবাহিনী থেকে অবসরের পরও সে কিন্তু হচ্ছে যে ড্রেজিং সেকশনের দায়িত্ব তাকে দেওয়া হয়। নারায়ণগঞ্জে তখন ড্রেজিং সেকশনের হেডকোয়ার্টার ছিল, সেখানেই তিনি থাকতেন। এবং যদিও ভাবা হয়েছিল এটা একটা অকার্যকর একটা সংস্থা, সেখানেই তিনি থাকুন, কিন্তু দেখা গেল যে তিনি সেটাকে কার্যকর সংস্থায় পরিণত করতে লাগলেন এবং ড্রেজিং করা শুরু করলেন। নদীর নাব্যতা সেগুলো ওই যে আবারও ঘুরে ফিরে স্বপ্নবান মানুষ হলে যা হয়, নরককেও স্বর্গে পরিণত করে এবং যে কোনো কিছুকে কার্যকর করে ফেলে। কর্নেল তাহের ড্রেজিং সেকশনে থাকতেও সেটা কিন্তু করেছিলেন। এবং ৭৫-এর 15ই আগস্ট আমরা জানি সেই ট্র্যাজেডি হয়, একটা দক্ষিণপন্থী পরিবর্তন বা অভ্যুত্থান। বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করা হয়, এবং তাহেরের চিঠিটা আমরা তখনও কিন্তু সম্পর্কিত করতে পারি, যার আজ ঠিক হত্যাকাণ্ডের না, কিন্তু একটা ষড়যন্ত্রের আজ যেটা তাহের আগেই করেছিলেন, সেটাকে আমরা সম্পর্কিত করতে পারি এটার সাথে। এবং এই হত্যাকাণ্ডের পর খুব জটিল একটা অধ্যায় শুরু হয় বাংলাদেশের রাজনীতির, সবচেয়ে জটিল অধ্যায় আমি বলবো। ৭৫-এর 15ই আগস্ট থেকে এই যে জিয়াউর রহমানের উত্থান এবং ক্ষমতা হচ্ছে যে গ্রহণ, এই মাঝখানের সময়টা হচ্ছে সবচাইতে জটিল অধ্যায়। প্রচুর পরস্পর বিরোধী বর্ণনা আছে, বিশ্লেষণ আছে। এই ৭ই নভেম্বরকে সিপাহী জনতার অভ্যুত্থান বলা হয়, জাতীয় বিপ্লব সংগতি দিবস বলা হয়, নানা বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তি হচ্ছে যে নিয়ে আলোচনা করা আমার আজকের আলোচনার উদ্দেশ্য না। আমার আজকের আলোচনার উদ্দেশ্য কর্নেল তাহের এবং ৭ই নভেম্বর সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে বলা। এবং আমি এইটুক শুধু বলবো যে সেই সময়ে ৭ই নভেম্বর কর্নেল তাহের এবং জাসদের একটা বিপ্লবী প্রচেষ্টা ছিল, যেটা আমি মনে করি এখন পর্যন্ত এটা একটা সৎ প্রচেষ্টা ছিল, বিপ্লবী প্রচেষ্টা ছিল। সেটা ব্যর্থ হতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু সেই প্রচেষ্টাটা সম্পর্কে আমি বলবো। একটা পরিস্থিতিকে কাজে লাগাতে চেষ্টা করেছিল কর্নেল তাহের এবং জাসদ, এবং জিয়াকে ব্যবহার করতে চেয়েছিল সেই প্রচেষ্টায়। অনেকেই বলেছেন এটা একটা অবিপ্লবী কাজ, একটা বিপ্লবী প্রচেষ্টায় কিভাবে একটা অবিপ্লবী ব্যক্তিকে ব্যবহার করা যায়, কিন্তু সেটাই সত্য, সেটাই চেষ্টা করা হয়েছিল। কারণ বিপ্লব তো আসলে কোনো বাধা ধরা নিয়মের না, এক এক দেশে যার যার পরিস্থিতি অনুযায়ী বিপ্লব হয়, এবং সেখানে অনেক ইউনিক অনেক ঘটনা ঘটতে পারে। সেটাও ছিল একটা ইউনিক একটা ঘটনা। তো অনেকটা অপ্রস্তুত, অসংগঠিত, সেটা আমিও বলবো। তবু সৈনিকরা সে সময় মাঠে নেমেছিল ৭ই নভেম্বর, এবং বিপ্লবী সৈনিক সংস্থা হচ্ছে যে সক্রিয় ছিল। রেডিও টিভি দখল হয়েছিল, এবং রাজধানী অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছিল হচ্ছে যে বিপ্লবী সৈনিক সংস্থার এবং সিপাহী জনতার। শহীদ মিনারে একটা সভা হওয়ার কথা ছিল, কিন্তু সেই অভ্যুত্থান মাঝপথেই ব্যর্থ হয়েছিল, এটাই সত্য।
এবং শেষ পর্যন্ত দক্ষিণপন্থীদের জয় হয়েছিল। যে কর্নেল তাহের ভেবেছিলেন জিয়ার যে জনপ্রিয়তা বা তিনি জিয়া একটা সেক্টর কমান্ডার ছিলেন তাকে ব্যবহার করবেন, এটা উল্টো হয়ে গিয়েছিল। জিয়াকে তো ব্যবহার করা যায়নি, জিয়া উল্টো দক্ষিণপন্থী এবং আমেরিকাপন্থীদের এবং প্রতিক্রিয়াশীলদের মুখপাত্র হয়ে ওঠেন এবং সেই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এটা পুরো পরিস্থিতিটা টেক ওভার করে আবার হচ্ছে যে প্রতিক্রিয়াশীল শক্তি, এবং কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয়, জাসদের নেতৃবৃন্দকেও গ্রেফতার করা হয় এবং আলটিমেটলি দক্ষিণপন্থীদের জয় হয় এবং একটা প্রহসনমূলক বিচারে কর্নেল তাহেরকে পরে ফাঁসি দেওয়া হয়। আমি এখানে শুধু দুটো কথা বলবো। একটা হচ্ছে 7ই নভেম্বরের যে সিপাহী জনতার অভ্যুত্থান এটা ব্যর্থ হয়েছিল, এটা ব্যর্থহীনভাবে স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলবো সেই অভ্যুত্থানটিই ছিল দক্ষিণ এশিয়ায়, আমি আবার উচ্চারণ করছি, দক্ষিণ এশিয়ায় প্রথম ও একমাত্র বাম প্রগতিশীল বিপ্লবী শক্তি দ্বারা বিপ্লব করবার তথা সশস্ত্র বিপ্লব করবার একটা শত সাহসী প্রচেষ্টা, যার মধ্য দিয়ে একটা বিপ্লবী শক্তি প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতার এত কাছাকাছি গিয়েছিল এবং সেটা যদি আরেকটু সংগঠিত সুপরিকল্পিত হতো সেটা কিন্তু সফলও হতে পারত। এই কথাটি কিন্তু আজকে আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে বলে রাখছি। 1 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ একজন অকুতোভয় মানুষকে আবিষ্কার করেছে আমাদের সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে এবং সাংস্কৃতিক জীবনে, যিনি ফাঁসির মঞ্চের সামনে বলেছেন আমাকে কেউ হত্যা করতে পারে না, আমি আমার সমগ্র জাতির মধ্যে প্রকাশিত, আমাকে হত্যা করতে হলে সমগ্র জাতিকে হত্যা করতে হবে। হ্যাঁ, আমি কর্নেল তাহেরের কথা বলছি। 7ই নভেম্বরের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মূল নায়ক কর্নেল তাহেরের কথা বলছি, মুক্তিযোদ্ধা তাহেরের কথা বলছি, বিপ্লবী তাহেরের কথা বলছি। এবং যেই কর্নেল তাহের আবার বলেছিলেন নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর বড় কোনো সম্পদ নেই। আমি এই অনুষ্ঠানের খুব শেষ পর্যায়ে শেষে একটি কথা বলবো, আমার নিজের বাঙালি হিসাবে কোনো হীনমন্যতা নেই। আমার হীনমন্যতা নেই যে আমি বাঙালি, কারণ একজন বিদ্যাসাগর, একজন রবীন্দ্রনাথ, একজন সত্যজিৎ রায়, একজন কমরেড মোজাফফর আহমেদ, একজন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং একজন বিপ্লবী কর্নেল তাহের বাঙালি ছিলেন। তাহেরের প্রতি আমার দুর্বলতা একটু বেশি, কারণ তিনি আবার অন্যান্য সবার থেকে আলাদা। তিনি একজন সমাজতন্ত্রী ছিলেন এবং বিপ্লবী ছিলেন। আমার আজকে আর তেমন কিছু বলার নেই, শুধু এইটা বলবো যে আপনারা কর্নেল তাহের সম্পর্কে জানতে চাইলে পড়বেন এবং নাটক দেখবেন। বটতলার একটি নাটকও আছে ক্রাচের কর্নেল নামে, এবং কিছু বই আছে, লরেন্স লিফশুলসের বাংলাদেশ আনফিনিশড রেভুলেশন, আবার হেল কমান্ডো একটা বই আছে, তাহেরের এই কমান্ডো দিকটা, সাহসী দিকটা আপনারা জানতে পারবেন। তারপরে হচ্ছে যে নাটকটা আপনারা দেখতে পারেন। তারপরে হচ্ছে আমাদের কথা সাহিত্যিক শাহাদুজ্জামান, তার একটা বই আছে ক্রাচের কর্নেল, বেশ বড় বই, সেটাও ইতিহাস আশ্রিত একটা উপন্যাসের মতো, সেই বইটাও আপনারা পড়তে পারেন। এবং এইটুকু শুধু বলবো, এই যে লরেন্স লিফশুলস বলেন বা পিটার কাস্টার, তিনিও কর্নেল তাহেরকে নিয়ে এবং 7ই নভেম্বর নিয়ে লিখেছেন, আমরা লন্ডনে ইভেন্ট করেছিলাম, তার একটা আর্টিকেল আছে, বা হেল কমান্ডো মেজর আনোয়ার হোসেনের একটা বই আছে, বা এই যে বটতলার নাটক ক্রাচের কর্নেল, এরা কেউ কিন্তু জাসদ করেন না, জাসদের সাথে যুক্ত নন। তারা একটা বিপ্লবীর কথা তুলে ধরেছেন, তারা একটা বিপ্লবের কথা তুলে ধরেছেন, তারা আলোড়িত হয়েছেন এই কারণে। তারা পার্টি বায়াস কোনো লোক কিন্তু না। সো তাদের এই লেখাগুলো পড়লে, এমনকি নাটকটা দেখলেও আপনারা কর্নেল তাহের সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। তা আমার এই বিশেষ যে পর্ব কর্নেল তাহের এবং 7ই নভেম্বর নিয়ে, সেটা আমি শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইল, এবং পরবর্তী এপিসোড আবার আমি ঘোষণা দিব কী বিষয়ে বলবো।